একটা রিয়েলিটি চেকের গল্প বোধহয় দেখলাম। রূপকথায় স্বপ্নে অনেক কিছুই দেখা যায় এবং তারপর হঠাৎ করে যখন সেই স্বপ্নটা ভেঙে যায় তখন কিন্তু আপনি সেই রূঢ় সত্যর মুখোমুখি হন এবং সেই সত্যটা অনেক সময় অনেক পীড়াদায়ক হয়ে যায়। স্বপ্নভঙ্গের যে বেদনা, সেই বেদনায় পুড়েছে আর্জেন্টাইন সমর্থকরা, পুরো আর্জেন্টিনা, এবং সেই সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ নতুন করে নিজেদের উত্থানের গল্প লিখল স্পেন। একটা দল হিসেবে ফুটবল খেলতে হয়, দল হিসেবে জিততে হয়, সেটার একটা দারুণ স্বাক্ষর, দারুণ প্রমাণ রেখে একটা স্কোয়াশ ম্যাচ জিতে নিয়েছে স্পেন আর্জেন্টিনার এগেনস্টে। এই ধরনের একতরফা ফাইনাল বোধহয় বিশ্বকাপের ইতিহাসে কেউ কখনো দেখেনি। ওয়েলকাম করছি সবাইকে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের আয়োজনে, এবং প্রবাবলি আজকেই এই আয়োজনের শেষ পর্বটা আপনারা দেখছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং আমার শার্টের পেছনে কিন্তু বাংলাদেশের জার্সি আছে। মানে আমি আশা করতে চাই যে বাংলাদেশ সামনে কোনো একদিন বিশ্বকাপ খেলবে, আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের উত্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কি করতে পারে সেগুলো নিয়ে আসলে কথা বলতে চাই। বাট আপাতত কিন্তু সেই চান্সটা বা সুযোগটা হচ্ছে না। এই মুহূর্তে এখনো কথা বলতে হচ্ছে আর্জেন্টিনার গল্পটা নিয়ে, এই মুহূর্তে এখনো কথা বলতে হচ্ছে স্পেন কিভাবে বিশ্বের সেরা ফুটবল দল হয়ে উঠলো এবং ওয়ার্ল্ড কাপের শিরোপাটা ঘরে তুললো। আজকের এই শেষ পর্বের বিশেষ আলোচনায় আমার সঙ্গে রয়েছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। আপনি কি খুশি নাকি আপনার মন খারাপ, এটাই আগে জানতে চাই। আমি খুশি কারণ মানুষের ফুটবলের প্রতি এক ধরনের বিশ্বাসটা ফিরবে, গায়েবী খেলার প্রতি বিশ্বাসটা ফিরবে না। কারণ লাস্ট কয়েক ম্যাচ ধরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে গায়েবা না কোনো কিছু একটা হচ্ছে, যার কারণে ম্যাচগুলো আর্জেন্টিনা বার করে নিয়ে আসছে। সো যার কারণে যারা কিনা অ্যাকচুয়ালি ফুটবলের টেকনিক্যাল হার্ড ওয়ার্কগুলো করছিল, তারা অ্যাট দি এন্ড একটা মানে অমানবিক খেলার কাছে বারবার হেরে যাচ্ছিল। সো তাহলে যেটা হতো যে মানে পরিশ্রম বা রেগুলার যে কনসিস্টেন্সি, এটার প্রতি মানুষের এক ধরনের বিশ্বাসটা কমে যেত। সবাই মনে করতো যে শুধু ন্যাচারাল ট্যালেন্ট দিয়েই ফুটবল খেলা যায়, হার্ড ওয়ার্কের আসলে কোনো জায়গা নেই, উইচ ইজ নট ট্রু। সো স্পেন আবার এই ফাইনালে মানে ওয়ার্ল্ড কাপটা জিতে প্রমাণ করলো যে আপনাকে অ্যাকচুয়ালি কোনো কিছু জিততে গেলে আসলে এত বেশি শোষা করার দরকার নেই। চুপিসারে আপনি আপনার নিজের কাজটা প্রতিদিন করে যাবেন, তাহলে অটোমেটিক অ্যাকচুয়াল যে টপ লেভেলের ফলাফলটা আপনার হাতে এসেই ধরা দিবে। ওয়েল, হার্ড ওয়ার্ক আমি নিশ্চিত যে আর্জেন্টিনাও অনেক করেছে। তবে তাদের যে ওভারঅল ওয়ার্ল্ড কাপ জার্নিটা, এখানে অনেক কন্ট্রোভার্সির জন্ম হয়েছিল এবং সেখানে বলা হচ্ছিল আর্জেন্টিনা তাদের বেস ছিল ক্যানসাসে মোস্ট লাইকলি, সেখান থেকে তাদের খুব একটা বেশি বের হতে হয়নি, সেখানে তাদের বেশিরভাগ তার আশপাশে ম্যাচ হয়েছে এবং তারাই এমন একটা টিম যারা পুরো ওয়ার্ল্ড কাপে খুব কম ট্রাভেল করে ম্যাচগুলো খেলেছে। অনেকগুলো ম্যাচ ছিল শীতাতপ নিয়ন্ত্রিত মাঠে। তারপরে আবার আরেক ঘটনা, সেটা হচ্ছে ভিএআর কিংবা রেফারি তাদের কোনো পক্ষপাতিত্ব এখানে আছে কিনা। বাট তারপরও সবকিছুকে ছাপিয়ে আপনি যে একটা ওয়ার্ড বলেছেন, গায়েবী ধরনের একটা খেলা, হ্যাঁ, এইটা কিন্তু সত্যি ছিল। কারণ এই ব্যাপারটাকে যিনি ঘটাতে পারতেন, অহরহ ঘটিয়ে যাচ্ছেন, তার পুরো ক্যারিয়ারে ঘটিয়েছেন, তিনি হচ্ছেন লিওনেল মেসি। এবং 39 বছর বয়সে এসে আসলে তিনি এরকম একটা পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপেও দেবেন, সেটা আমরা অনেকে এক্সপেক্ট করিনি। আমি নিজেই নিজের কিছু ভিডিও পেছনের রিকল করছিলাম ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। আমি কিন্তু বারবার বলছিলাম যে প্রবাবলি সেকেন্ড হাফ মেসিকে আপনারা দেখবেন, ওই সেন্সে না যে তিনি সেকেন্ড হাফে জ্বলে ওঠেন, ওই সেন্সে যে তাকে সেকেন্ড হাফে নামানো হবে। তিনি যে প্রত্যেকটা ম্যাচ 90 মিনিট খেলবেন, মানে এবং এভাবে খেলবেন, এটা কিন্তু আমরা কেউ ঘুণাক্ষরে ধারণা করতে পারিনি। আমরা ভাবছিলাম রোনালদো, মেসি, নেইমার সিমিলার প্যাটার্নে এদেরকে খেলানো হবে, একটু স্পেয়ারিংলি খেলানো হবে, কারণ সেটাই তো রিয়ালিটি, সেটাই বাস্তব। কিন্তু তিনি তো আসলে অনেক সময় বাস্তবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখান এবং অনেককে এমন স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন বা বাধ্য করেন যে স্বপ্নে আপনি চলে গেলে আপনি হয়তো রিয়ালিটিতে কি হতে পারে সেটার সঙ্গে অনেক বেশি ডিট্যাচড হয়ে যাবেন। সো গতকাল যে রিয়ালিটি চেকটা আর্জেন্টিনা পেল, আমরা ম্যাচের মধ্যে কিছু জায়গায় আমরা যদি দেখি, আর্জেন্টিনা একটা শট নিতে পারে নাই, শট অন টার্গেট পরের কথা, একটা শট তারা নিতে পারে নাই 90 মিনিটের পুরো খেলায়। স্পেন গোলটা পেয়ে যাওয়ার পরে আর্জেন্টিনার শেষ যে ভাগটা, শেষ 5 মিনিট এক্সট্রা টাইমের একদম সেই সময়টায় তারা দুটো অ্যাটেম্প্ট নিয়েছে, কিন্তু তাও নো শটস অন টার্গেট। এই পরিসংখ্যানটাই কি আসলে বলে দেয় না যে আর্জেন্টিনা ট্যাকটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি যাই করুক না কেন, মেন্টালিটি মনস্টার্স তারা হোক না কেন, একেবারে অসহায় নিরুপায় তারা ছিল গতকাল। যাই চেষ্টা করেছে কোনো কিছুই কাজে দেয়নি। সো এই বিষয়টা কি প্রমাণ করে যে স্পেন যেই ধরনের মানে ট্যাকটিক্সের গুরুত্ব, ব্যাপারটা বেসিক্যালি বলতে চাচ্ছে যে প্রপার বল প্লেইং ট্যাকটিক্স,
এই জায়গাটায় আর্জেন্টিনার লিমিটেশন নিয়ে অনেকেই বলছিলেন যে তারা আসলে ভাইবে চলে যাচ্ছে, ট্যাকটিক্স আছে বাট সেটা বেশ প্র্যাগম্যাটিক, সেটার মধ্যে নতুনত্ব নেই। দিন শেষে কিন্তু ওই ক্রস অ্যান্ড হেডারের উপর ভর করেই তারা অনেকগুলো ম্যাচ উদ্ধার করেছে। সো দ্যাটস এ ভেরি প্র্যাগম্যাটিক ওয়ে অফ লুকিং এট ইট। ট্যাকটিক্সের জায়গা থেকে ল্যাটিন দলগুলো স্পেশালি কতটা পিছিয়ে আছে সেটার কি একটা বড় প্রমাণ আমরা দেখে ফেললাম কিনা এই ফাইনালটার মাধ্যমে? না, প্রথমত তারা আসলে কি শট নেয়ার চিন্তা ভাবনা করেই কি মাঠে নেমেছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। বিশেষ করে যেই ফরমেশন ফাইনালে এসে 3 জনকে চেঞ্জ করালো, আপনার একটা উইনিং 11 ছিল লাস্ট 2 ম্যাচ ধরে সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের সাথে, সেম টু সেম বলতে গেলে, শুধু একজনের পজিশনে চেঞ্জ ছিল, সিমিওনে আর নিকো গঞ্জালেজের মধ্যে চেঞ্জ হচ্ছিল। বাট হঠাৎ করে আপনি ফাইনালের মতন একটা জায়গায় এসে হুট করে এত বড় চেঞ্জটা করলেন, সো পারাদেসকে নামানো হলো না, এবং পরে নিকো গঞ্জাল আবার একই সাথে হচ্ছে আই থিঙ্ক মন্টিয়েল নামলো আর কি, প্রথমবারের মতো স্টার্ট করলো। সো প্রথম থেকে অ্যাপ্রোচটা ছিল সম্ভবত যে পেনাল্টি শুট আউটের দিকে যাওয়ার জন্য। সো যার কারণে আমি বলবো যে প্রথম অর্ধ বা দ্বিতীয় অর্ধতেও মানে ওই যে একটা শট নিতে হবে, একটা তাড়না, যে পেনিট্রেট করতে হবে বা সামহাউ অর দি আদার একটা ভয় ধরাতে হবে অপোনেন্টকে, সেইটার মনে হয় ইচ্ছা বা চেষ্টা প্রথম থেকে একটু কম ছিল। তো যার কারণে আপনার ধরেন যে ইন জেনারেল 90 মিনিটসের মধ্যে আপনি লাউটারো মার্টিনেজকে ওরকমভাবে দেখবেন না, এটাও একটা মানে একটু কেমন লাগে যে তার মতন প্লেয়ারের তো অ্যাটলিস্ট ওরকমভাবে আর একটু বেশি সময় দেওয়া উচিত ছিল যদি আপনি ম্যাচটা জিততে চান। সো কালকের এই যেটাই বলছিলাম যে আপনার ট্যাকটিক্যালি তারা আগে থেকে মোটামুটি বুঝতে পেরেছিল যে এই টিমের সাথে হয়তো আমরা পেরে উঠবো না। সো আমরা যদি পারতে যাই তাহলে উল্টা আরো 2-3 গোল খেয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। হয়তো অনেক ক্ষেত্রে আমি মানে একটু হয়তো উচ্চ অভিলাষী হয়ে যাবে, বাট অনেক ক্ষেত্রে এরকম হতে পারতো যে ওই যে ব্রাজিল যখন সেমিফাইনালে জেতার চেষ্টা করার জন্য অ্যাটাক করলো জার্মানিকে, উল্টা এত বেশি এক্সপোজ হয়ে গেল যে 7-1 গোলের যে স্কোর লাইনটা হলো। সো ফাইনালে যাতে এত বাজে রকমের কোনো স্কোর লাইন না হয়, এই জন্য একটু ডিফেন্সিভ খেলে জিনিসটাকে টাই ব্রেকারে নেওয়ার একটা ইচ্ছা ছিল। আমি বলবো যে আপনি বলছিলেন যে লাস্ট 120 মিনিটের শেষ 2টা সিচুয়েশন ছিল, একটা মনে হয় সেনেসি আর একটা মনে হয় সম্ভবত সিমিওনে, দুইজনই আর কি চেষ্টা করেছিল। সেই দুইটাও যে জাস্ট সমতায় ফিরে যাতে টাই ব্রেকারে যাওয়া যায় সেই ক্ষেত্রে। তো এই জন্য আর কি বলবো যে ট্যাকটিক্যালি অবভিয়াসলি যোজন দূরত্ব তাদের মধ্যে ব্যবধান, ইউরোপের দল বলেন বা অন্যান্য যে দল বলেন না কেন, ইভেন ইংল্যান্ডের সাথেও ট্যাকটিক্যালি বলতে গেলে ওই 60 মিনিট আসলে অনেক গ্যাপ ছিল। লাস্ট 30 মিনিট আসলে ইংল্যান্ড ভুল করার কারণে তারা চড়াও হয়, যেটাতে কিনা আসলে তারা ফাইনালে আসতে পারে। বাট আপনি ওভারঅল পুরা ওয়ার্ল্ড কাপে যদি আর্জেন্টিনার যাত্রাটা দেখেন, আমি বলবো যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস যে ছিল সেটা আসলে বলা যায় না। হ্যাঁ, স্ক্যালোনির একটা মাস্টার ক্লাস ছিল, সেটা হচ্ছে সাবস্টিটিউশন চেঞ্জের। সে পরিস্থিতি বুঝে তার প্লেয়ারগুলোকে নামিয়েছিল, যার কারণে সে রেজাল্টটা পেয়েছিল, যে ইংল্যান্ডের সঙ্গে যে 4টা সাবস্টিটিউশন একসাথে। ওইটা হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া রাদার দ্যান ট্যাকটিক্যাল মুভ অ্যারাউন্ড করা। সো যার কারণে আসলে আপনার ওরকম কোনো ট্যাকটিক্স আমরা পাইনি। আমরা পেয়েছি যে তাদের ট্যাকটিক্সটা এটাই ছিল যে 90 মিনিটের মধ্যে 10 মিনিট সামহাউ অর দি আদার মেসিকে দিতে হবে, মেসি ওখানে কোনো একটা ম্যাজিক করবে, যেটা কিনা আমরা ওই যে গায়েবানা খেলার কথা বলছিলাম। সো এই ম্যাচে ওই সুযোগটা করেনি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে স্পেনও ভালো করে স্টাডি করেছিল যে তারা ফার্স্ট হাফে কখনোই মেসিকে ওভাবে অ্যাক্টিভেট করে না, যা করে আপনার হচ্ছে 60 মিনিট থেকে 90 মিনিটসের মধ্যে। এই কারণে দেখবেন যে আপনি যদি আবার খেলাটা কখনো আর কি আবার দেখার সুযোগ হয়, দেখবেন 60 থেকে 90 মিনিট স্পেন প্রচুর প্রেশার দিয়েছে, হয়তো গোলটা বের করতে পারেনি, কিন্তু 60 মিনিটের পরে তারা অ্যাক্টিভেট করেছে যাতে ওই অ্যাটাকের ফলশ্রুতিতে তারা যে উল্টা অ্যাটাক করবে সেটা সুযোগটাই রাখার চেষ্টা করে, তাদেরকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করেছে। তো যার কারণে আসলে আর্জেন্টিনা ওই অ্যাক্টিভেট করার যেহেতু সুযোগটা পায়নি, এর জন্য তারা পরবর্তীতে কিছু করতেও পারেনি। এবং ওই যে আপনার দিন শেষে আপনি যদি দেখেন যে হাফ টাইম যখন শেষ হলো, হাফ টাইমের পরে যখন শুরু হলো, তখন কিন্তু সবার আগে পারাদেসকেই তারা নামালো। তার মানে দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেশন যে নাও আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। এবং ওই সময় স্পেন তখনই বুঝে গেছে যে দিস ইজ দ্য টাইম দে ওয়ান্ট টু অ্যাক্টিভেট, সো নাও আমাদেরকে আসলে কন্টিনিউয়াসলি প্রেশারটা দিতে হবে। সো পরবর্তীতে প্রেশারের কারণে আসলে আর্জেন্টিনারা আসলে আর খেই পায়নি। আর আমি বলবো যে ইন দ্য মিন টাইম যে কার্ডগুলো একটু সমস্যা দিয়েছে, বিশেষ করে পারাদেস কিন্তু নামার পরে ইয়েলো কার্ড, আই থিঙ্ক 5 মিনিটের মধ্যে ইয়েলো কার্ডটা পেয়ে যায়। সো এই ইয়েলো কার্ডের কারণেই আসলে অনেক প্লেয়ারকে ওই মানে ওই ফ্রিডম নিয়ে খেলতে পারেনি। আর লাস্টলি তো সেটার ফলশ্রুতিতে এনজো ফার্নান্ডেজের টা হলোই আর কি। এখন এনজোর লাল কার্ড খাওয়াটা সেটাও তো ম্যাচের আপনার 93 মিনিটে, ফর এক্সাম্পল 90 মিনিটস পার হয়ে যখন এক্সট্রা টাইমের 3rd মিনিট গিয়েছে, সেই সময়টাই আসলে লাল কার্ড দেখেছেন বা সেকেন্ড ইয়েলোটা দেখেছেন।
তার রেড কার্ড পাওয়াটা নিয়ে যতই অনেক ন্যারেটিভ দাঁড় করাক না কেন, আমার কাছে মনে হয় ইট ওয়াজ ভেরি ফেয়ার এন্ড স্কোয়ার দুইটাই। একটা হচ্ছে রেফারিকে তিনি আসলে কটাক্ষ করে কিছু বলছিলেন, সেটার জন্য প্রথম ইয়েলোটা খেলেন, দ্বিতীয়টা কুবার্সি ওয়াজ ডাউন এবং সেটা একটা ইয়েলো কার্ড অফেন্সিভ ছিল। বাট এই 93 মিনিট পর্যন্ত তো 11 ভার্সেস 11 ছিল। বাট ম্যাচটা দেখে আপনার কাছে কখনো মনে হয়েছে যে ইটস 11 ভার্সেস 11? মানে এতটা ডমিনেন্ট স্পেন কিভাবে হলো আর কি, মানে তাদের জায়গা থেকে তারা কি করেছে আসলে? আমি বলবো যে তারা ছকে বাঁধা ফুটবল যেটা খেলে অভ্যস্ত হয়ে এসছে, তারা পুরা টুর্নামেন্ট জুড়ে তারা কখনো তাদের অ্যাকচুয়াল যে প্ল্যানিং এবং অ্যাকচুয়াল যে থট প্রসেস সেটা থেকে কখনো সরে আসেনি। প্রথম ম্যাচের কারণে হয়তো একটু টালমাটাল অবস্থা ছিল, কিন্তু আপনি যদি ওদের ব্লু প্রিন্টটা বার করেন, হয়তো প্লেয়ার ওয়াইজ চেঞ্জ হয়েছে, হয়তো পেড্রি এসছে, ফ্যাবিয়ান রুইজের জায়গায় হয়তো পেড্রি আর কি, এটা ইন্টারচেঞ্জ হয়েছে, কিন্তু আপনি ওভারঅল কিন্তু মোরালেস সব সেম। এবং আমরা কালকে ম্যাচের আগে মোরালেস এটুকু শিওর ছিলাম কোনো একটা সময় নিকো উইলিয়ামস নামবে যদি গোলের দরকার পড়ে, এবং নিকো উইলিয়ামসও নেমেছে। এবং যখন আর কি মানে ফেরান টোরেস নামলেন, মানে মিকেল মরিনো আর হচ্ছে আপনার নিকো উইলিয়ামস কিন্তু একসাথে নেমেছিল, তখনই বোঝা যাচ্ছিল যে দে নিড এ গোল, তারা ওই গোলটা দিতে আছে। সো ছকে বাঁধা পুরা যে কি হবে না হবে সবকিছু আগে থেকে সেট করা, তাদের গেম প্ল্যান সেট করা, ওই গেম প্ল্যানের মধ্যে আসলে সবাইকে হারাতে চেয়েছে। সো ওই গেম প্ল্যানটা আসলে কেউই ব্রেক করতে পারেনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, মানে শুধুমাত্র কেপো ভার্ডে হচ্ছে ওটাকে ড্র করতে পেরেছে, কিন্তু দিন শেষে কিন্তু ব্রেক করতে পারেনি। সো ওই হিসাবে বললে যে আমি বলবো যে স্পেন ওয়াজ ভেরি কনফিডেন্ট ফ্রম দি স্টার্ট, এবং মানে ভেরি কোয়াইট ফ্রম দ্য স্টার্ট। বেশি মিডিয়ার হাউকাউ বা মিডিয়ার যে একটা নয়েজ থাকে সেটাকে তারা এফেক্ট করতে দেয়নি। কাবো ভার্ডের ম্যাচের পরও প্লেয়ারদেরকে ওভাবে মানে সাইকোলজিক্যাল কোনো একটা এফেক্ট করতে দেয়নি। যে সেটা তারা যা করতে চেয়েছে, স্পেন থেকে যে প্ল্যান করে এসছে, আমেরিকায় এসে ওই প্ল্যানটা এক্সিকিউট করে আবার স্পেনে ফেরত যাচ্ছে। সো দেয়ার ওয়াজ নাথিং ইন বিটুইন। বাকিদের ক্ষেত্রে অনেক কিছু দেখা গেছে, অনেক কথা হয়েছে, বাট দে জাস্ট ডিড হোয়াট দে নিড টু ডু। এখন রড্রি যখন গোল্ডেন বলটা হাতে নিয়েছেন, তখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে প্রচন্ড রকম মানে অন্যরকম কথা হচ্ছে যে ওয়াই ইজ রড্রি গেটিং দ্য গোল্ডেন বল। একটা গোল নাই, একটা অ্যাসিস্ট নাই। ঠিক আছে, তিনি 1000-এর উপরে পাস তিনি পুরো ওয়ার্ল্ড কাপে করেছেন, যেটার আবার কমপ্লিশন পার্সেন্টেজটা ইজ মোর দ্যান 95। তার হচ্ছে যেই পরিমাণ ফাইনাল থার্ড ভার্টিক্যাল পাসেস আছে, ইটস ডাবল দ্যান দ্য নেক্সট বেস্ট যাকে নিয়ে আসা যায়। সো এই পরিসংখ্যানগত জায়গা থেকে আসলে স্ট্যাটিস্টিক্যালি গোল অ্যাসিস্ট না থাকার পরও রড্রির যে ইম্প্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে স্পেনের জন্য আমরা বুঝতে পারি, অনেকে বুঝতে পারছেন না। আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে কেন রড্রি এই পারফরমেন্স দিয়ে, কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই, এটাই সিম্পল কোয়েশ্চেন ফ্রম দ্য লেম্যান, যে তিনি কেন, এবং কেন মেসি নন যিনি 8টা গোল এবং 4টা অ্যাসিস্ট দিয়ে দলকে ফাইনালে তুলেছেন? আচ্ছা, মানে গোল্ডেন বলের ক্ষেত্রে দুইটা পার্ট থাকতে পারে, মানে ইন জেনারেল। একটা হচ্ছে যে বেসড অন দ্য স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে বেসড অন দি ইম্প্যাক্ট অফ দ্য প্লেয়ার অন দ্য টুর্নামেন্ট। সো মানে আমার পার্সোনাল যদি পয়েন্ট অফ ভিউ অ্যাসেসমেন্ট বলেন, তাহলে আমি বলবো এখানে আসলে মেসিকেই দেওয়া উচিত ছিল গোল্ডেন বলটা। তার রিজন হচ্ছে যে আপনি যদি ইন জেনারেল পুরা মানে ওয়ার্ল্ড কাপের জার্নিটা দুই দলেরই দেখেন যারা ফাইনাল পর্যন্ত এসেছে, ইভেন পুরো এন্টায়ার ওয়ার্ল্ড কাপেরও যদি আপনি জার্নিটা দেখেন, তাহলে আমি বলবো যে মানে মেসির তো স্ট্যাটিস্টিক্স ইট স্পিক্স বাই ইটসেলফ। মানে এখানে এগুলো ইম্প্যাক্টফুল স্ট্যাটস, এগুলো স্ট্যাট পেডলিং না। হ্যাঁ, মানে 8টা গোল, আই থিংক 4টা অ্যাসিস্ট। তো এই 8টা গোল 4টা অ্যাসিস্ট যদি কেউ ওয়ার্ল্ড কাপে করে, অটোমেটিক্যালি হি ইজ কনসিডার্ড টু বি ইন দ্য কন্টেনশন অফ গোল্ডেন বল। এখন আমি যদি এই 8টার ইম্প্যাক্টটা কি ছিল সেটাও যদি দেখি, বা ইন জেনারেল ন্যাচারাল গেম প্লেটাও দেখি, তাহলেও আসলে দিন শেষে ঘুরে ফিরে মেসিই কিন্তু আসবে। কারণ যে এইভাবে ম্যাচে করে সে ইম্প্যাক্ট রেখেছিল সেমিফাইনাল পর্যন্ত, সেই অনুযায়ী কিন্তু বলতে গেলে জিনিসটা খুবই আর কি ঠিক যে তাকেই দেওয়া উচিত। রড্রির ক্ষেত্রে আমি মানে ওই রকম বলবো না যে ওভারঅল ওয়ার্ল্ড কাপের যে একটা ইম্প্যাক্ট, যে ব্র্যান্ডিং লেভেলে, মানে আপনি জানেন যে মাইকেল ওলিসে কিন্তু সে সেমিফাইনালে হেরে গেল, কিন্তু মাইকেল ওলিসেরও কিন্তু 7টা অ্যাসিস্ট, মানে পেলের এখন পর্যন্ত হাইয়েস্ট ছিল রেকর্ড যে আই থিঙ্ক 6টা অ্যাসিস্ট একটা ওয়ার্ল্ড কাপে, ওলিসে এবার 7টা করেছে। ওলিসেও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এবং ইম্প্যাক্টফুল ওয়াইজ কিন্তু বেশ ভালো করেছে। সে শুধু একটা ম্যাচ খারাপ করেছে, সেটাই আসলে ফ্রান্স হেরে গেছে। সো আপনি এখন মানে গোল্ডেন বল দেওয়ার ক্ষেত্রে সবসময় ন্যাচারালি আমরা যেটা দেখে এসেছি যে যার পরিসংখ্যান এবং ইম্প্যাক্টফুল দুইটাই আছে তাকেই দেওয়া হচ্ছে। আমি বলবো যে এইবারই একটু দেখলাম যে ব্যতিক্রম। আমি জানি না এটা কেন হঠাৎ করে রড্রি, আমার মতে এখানে মানে রড্রি আসলে না হওয়াটাই বেটার ছিল। আমার কাছে মনে হয় যে এখানে আরও কন্টেনশনের প্লেয়ার ছিল, বাট এইটা হয়তো ফিফার এখন ধরেন যে যারা
টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি থাকে, ওইটার মধ্যে সাব কমিটি থাকে হচ্ছে অ্যাওয়ার্ডস দেওয়ার জন্য। তাদের একটা সিদ্ধান্ত, তাদের ওইখানে আসলে ইন্ডিভিজুয়াল ধরেন 5 জনের কমিটি থাকে, ওই 5 জনের মধ্যে হয়তো সামহাউ অর দি আদার 3 জনের ভোট হচ্ছে রড্রির পক্ষে পড়েছিল। বাট আপনি যদি ইন জেনারেল লেম্যান পক্ষ থেকে বলেন, অ্যানালিস্ট পক্ষ থেকে বলেন, বা আপনি যে কোনো পক্ষ থেকে বলেন না আমি কেন, খুঁজে পাচ্ছি না কোনো কারণ। এখানে আসলে রড্রিরটা মানে আপনি কোনোভাবে যুক্তি মিলাতে পারবেন না। সো যতই ধরেন যে আমরা মানে আর্জেন্টিনার পক্ষে বিপক্ষে কথা বলি, মেসির পক্ষে বিপক্ষে কথা বলি, গোল্ডেন বলটা অ্যাটলিস্ট মানে 2 জনের মধ্যে দাবিদার ছিল। আমি বলবো একজন ছিল মেসি আর একজন হচ্ছে ওলিসে। সো 2 জনের মধ্যে আই থিঙ্ক মেসি ওয়াজ দ্য বেটার চয়েস, বিকজ সে ফাইনাল খেলেছে আর তার ম্যাচগুলো আরো একটু বেশি ইম্প্যাক্টফুল ছিল। বাট আই থিঙ্ক বাকি সব অ্যাওয়ার্ড গুলো ঠিক আছে এখন পর্যন্ত, যা দিয়েছে গোল্ডেন গ্লাভস, তারপর ইয়াং প্লেয়ার বা গোল্ডেন বুটটা তো গোল্ডেন বুটই। এইটা একটু বিতর্ক, আবার মানে শেষটাও হলো বিতর্ক দিয়ে ওয়ার্ল্ড কাপে। ওয়েল, এই জায়গার মধ্যে একটা ব্যাপার আমি দেখছিলাম আর কি, যে 2014তেও কিন্তু লিওনেল মেসি ফাইনালটা হেরেছিলেন জার্মানির কাছে, কিন্তু গোল্ডেন বল পেয়েছিল। লিওনেল মেসির সেই ওয়ার্ল্ড কাপে 4টা গোল 1টা অ্যাসিস্ট ছিল, ইফ আই এম নট রং, বা 4টা গোল 3টা অ্যাসিস্ট ছিল। মুলারের বোধহয় তার থেকেও বেটার পরিসংখ্যান ছিল, মানে স্ট্যাটস বেটার ছিল। মেসি যত ওয়ার্ল্ড কাপ ছিল সব ওয়ার্ল্ড কাপের মধ্যে এইটা বেস্ট স্ট্যাটিস্টিক্যালি ইম্প্যাক্টফুল ওয়াইজ। ইভেন 2022 তো তার ইম্প্যাক্টফুল আর মানে এই লেভেলের ছিল না। এবারে ওয়ার্ল্ড কাপে আমি বলবো যে মেসি তার জীবনে খেলা সবগুলো ওয়ার্ল্ড কাপের মধ্যে বেস্ট ওয়ার্ল্ড কাপ, তার পারফরমেন্স ইন্ডিভিজুয়াল। সো মানে হয়তো অ্যাজ এ টিম হয়নি, বাট ইন্ডিভিজুয়ালি বেস্ট পারফরমেন্স ছিল। সো সেই হিসেবে তার তো আসলেই মানে গোল্ডেন বলটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি দ্যাট প্লেয়ার ওয়াজ দ্য বেস্ট ইন দ্য টুর্নামেন্ট। সো এখানে রড্রিকে আমি আসলে বেস্ট বলতে পারি না। ওই ডেফিনিশনটার মধ্যে সামহাউ রড্রি ইজ দ্য অড ওয়ান আউট। তো একটা ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম দর্শকরা, সেটা হচ্ছে যে শুধুমাত্র পরিসংখ্যান দিয়েও হবে না, কারণ সেটা যদি হতো তাহলে 2014তে হয়তো মুলার পেতেন গোল্ডেন বল। আবার শুধুমাত্র ইম্প্যাক্ট দিয়েও হবে না, সেটাও আমরা টের পেয়ে যাই। বাট এই পরিস্থিতিতে বা এই সিচুয়েশনটায় যেটা বুঝলাম যে ইম্প্যাক্ট এবং স্ট্যাটস দুইটাতেও টপ না করেও রড্রি পেয়ে গেছেন। সো ডেফিনেটলি সেটার মধ্যে একটা বিতর্ক দিয়ে শেষ হয়েছে। এবং স্পেন যখন ট্রফিটা তুলছিল, কি ইন্টারেস্টিং ব্যাপার, তাকে ট্রফিটা তুলে দিলেন ইনফান্তিনো এবং ডোনাল্ড ট্রাম্প। তারপর ট্রাম্প যাচ্ছেন না, ইনফান্তিনো তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি ওই ট্রফিটা ওঠানোর যে মোমেন্টটা, ওই সময় তিনি ফ্রেমে থাকতে চান। মানে আই থিঙ্ক মানে ফিফা আই থিঙ্ক মানে আজ কালকে পর্যন্ত কোনো মতে মানে অনেক কষ্টে চেপে চুপে ইউএস এর এই পুরা সবগুলো ব্যাপারকে হজম করেছে। আজকের পর থেকে আই থিঙ্ক ফিফা উইল ফরগেট অ্যাবাউট ইউএসএ। জীবনেও আর নেক্সট 30-40 বছর এখানে হোস্টিং এর তো প্রশ্নই আসে না। আমার মতে কোনো প্রকার ডিপ্লোম্যাটিক রিলেশনে হয়তো ফিফা আর কি যাবে না হচ্ছে ইয়ের সাথে। সো যার কারণে আপনার এই জায়গাটা হতেই থাকবে। এখন ফিফা হয়তো উইল ট্রাই টু রিকভার ফ্রম দিস এন্টায়ার ইস্যু and will take some positive steps, মানে যত সামনে যাবে হয়তো পুরো যেই দেশগুলো এফেক্টেড হয়েছে, বিশেষ করে আপনি ইরান বা উরুগুয়ে, যাতে ট্রাভেলিং বা রেফারি বা যেসব ভিসা যতগুলো বিতর্ক হয়েছে সেইগুলাকে ফিফা এখন চেষ্টা করবে যাতে একটু ভালো করে। এবং প্রাইস হাইকের যে বিষয়টা, মানে ইতিহাসের সবচেয়ে বেশি মূল্য দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এবং গতকাল দেখছিলাম আমরা ওই যে ফাইনালের যে টিকিট, সবাই নাকি বলছেন শুধু বড় লোকরা যেতে পারছেন, কারণ দামি টিকিট গুলো নাকি কোটি টাকারও উপরে, আর 10 লাখ টাকা হচ্ছে মিনিমাম প্রাইসের টিকিট। কি সম্ভব? মানে সাধারণ মানুষ কিভাবে খেলা দেখবে? টিকিট নিয়ে একটু মজাটা একটু ডিটেলসে বলতে চাই। সেটা হচ্ছে যে নর্মালি ফাইনালে যখন হয় তখন ফিফার আসলে এখানে ধরেন যে ফর্মার প্লেয়ার্স, তারপর 211টা দেশের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, তাদেরকে ইনভাইট করতে হয়। জার্নালিস্টদের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, প্রায় 2-3 হাজার জার্নালিস্ট স্টেডিয়ামে উপস্থিত থাকে। এরপরে মনে করেন যে হাই ডিপ্লোম্যাটস, স্পন্সর্স, সবাইকে টিকিটের জায়গা দিতে 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 আসলে জেনারেল দর্শকের কাছে খুব কম সংখ্যক টিকিটই আর কি শেষ পর্যন্ত কি অ্যালোকেটেড হয়। সো যার কারণে যেটা হয় যে ওই জেনারেল দর্শকের কাছে যে কয়টা টিকিট অ্যালোকেটেড হয় সেটার দামটা মানে উচ্চ মূল্য হারে বেড়ে যাওয়া শুরু করে। সো যার কারণে আসলে এই মানে আমি বলবো যে ফাইনাল দেখাটা আর ওপেনিং সেরেমনি দেখাটা, এইটা জেনারেল দর্শকের জন্য কখনোই আসলে ভায়াবল না এখনকার দুনিয়ায়। আগেকার দিনে যখন হয়তো এত বেশি মানুষজন ফুটবল খেলা দেখতো না মাঠে বসে, তখন হয়তো ভায়াবল ছিল। বাট গোয়িং ফরওয়ার্ড যত বেশি ওয়ার্ল্ড কাপ বাড়বে, ওপেনিং সেরেমনি আর হচ্ছে আপনার ফাইনাল, এইটা আসলে জেনারেল দর্শকের জন্য দেখাটা খুবই কঠিন হয়ে যাবে। অনলি এটা আসলে অফিসিয়ালস, ডিপ্লোম্যাটস, জার্নালিস্ট অ্যান্ড স্পন্সরসের মধ্যে খরচ করতে পারবে। মানে ওই যে এর জন্যই যে কোটি টাকা খরচ করে আপনাকে দেখতে হবে, বিকজ ডিমান্ড বেশি, জায়গা কম। সো এটা আসলে ফিফারও এখানে আসলে খুব একটা বেশি করার কিছু নেই। ওকে, আমরা কিন্তু আস্তে আস্তে এই শোয়ের শেষ পর্যায়েও চলে যাচ্ছি এবং
লিওনেল মেসিকে নিয়ে কথা বলে আসলে এই শোটা শেষ করতে চাই, যেহেতু গোল্ডেন বল জেতেননি, ওয়ার্ল্ড কাপটাও জিততে পারেনি, বাট একটা প্রশ্ন রয়ে যায় আর কি, যে তাকে যে আনডিসপিউটেড গ্রেটেস্ট অফ অল টাইম বলা হচ্ছিল বেসড অন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারেরও পারফরমেন্স, এটা একটা বড় ইম্প্যাক্ট রেখেছে, কারণ তার ক্লাব পর্যায়ে তিনি যা করেছেন হয়তো এরকম অ্যাচিভমেন্ট অন্য অনেকেই করতে পারবেন। মানে লিওনেল মেসি ক্লাব লেভেলে যা করেছেন ওই লেভেল অফ ট্রফিজ বা ইভেন মোর দ্যান দ্যাট ট্রফিজ যদি হিসাব করেন অন্য অনেক প্লেয়াররা হয়তো দাবি জানাতে পারবেন আমি আছি। বাট গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার যে ক্রাইটেরিয়াটা, যেখানে ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি সর্বোচ্চ সাফল্য পেয়েছেন, পাচ্ছেন, কনসিস্টেন্টলি করেছেন, এই জায়গাটাতেও কিন্তু মেসি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন। এবং হয়তো এই ওয়ার্ল্ড কাপটা জিতলে স্ট্যাটিস্টিক্যালিও মেসিকে আর কোনোভাবেই আটকানোর বা তাকে নিয়ে অন্য কিছু চিন্তা করারও কোনো উপায় থাকতো না। বাট এখন সেই প্রশ্নটাই আসে যে মেসির লেগেসিটার মধ্যে কি কোনো দাগ পড়ে গেল নাকি এই ট্রফিটা না জিততে পারে? এখন কি তিনি আবারও ওই মারাদোনা কিংবা বাকিদের কাতারে পড়ে গেলেন কিনা, যেখানে আবার লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে? হ্যাঁ, মানে এটা বলতে পারেন যে ওয়ার্ল্ড কাপ জিতলে আসলে কোনো সন্দেহ থাকতো না। ওয়ার্ল্ড কাপ না জেতার কারণে এক ধরনের আলোচনা সমালোচনা আসতেই পারে, বাট তারপর আমি বলবো যে 39 বছর বয়সে সে যেভাবে পুরো একটা দলকে নিয়ে ফাইনালে চলে গেলেন, মানে এটা এক কথায় আনবিলিভেবল। মানে এটা যদি সে 32 বা 33 বছর বয়সে করতো তাহলেই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার লাগতো। কিন্তু 39 বছর বয়সী একটা প্লেয়ার, সে একা হাতে একটা টিমকে এভাবে করে নিয়ে যাওয়াটা, এবং এখন মানে সত্যি বললে 39 বছরে তার যে 20-25 বছরের যে ক্যারিয়ারটা আছে, মানে এই ক্যারিয়ারটা যদি আপনি ওভারঅল দেখেন, মানে যেই লেভেলের কনসিস্টেন্সি বা যেই লেভেলের হচ্ছে তার ডেডিকেশন এবং সব লেভেলে আর কি খেলেছেন, এইটা আসলে এক কথা অনন্য। মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পেলে ম্যারাডোনা যখন খেলেছে তখন টেকনোলজি বলেন, নিয়ম কানুন বলেন, কম্পিটিশন বলেন, এত হাই লেভেলে ছিল না। সো অনেক কিছু ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছু বাইও পেয়ে গেছেন। বাই বলতে মানে এটা জাস্ট মজার গল্প বলি যে 1970 সালের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উরুগুয়ে ভার্সেস ব্রাজিলে খেলা ছিল। সেই সময় কিন্তু মানে পেলে উরুগুয়ের একজন প্লেয়ারকে পুরো মানে কোনোই দিয়ে মানে মুখে আঘাত করে বল নিয়ে চলে গেছিলেন। এখনকার দিনে কিন্তু যদি ভার থাকতো উনি কিন্তু সেটা রেড কার্ড পেয়ে যেত, ফাইনালও খেলতে পারতো না। সো এই সুযোগটা কিন্তু এখনকার প্লেয়ারদের ওরকম নাই যে আপনি সবার চোখ এড়িয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। তারপর ম্যারাডোনাকে নিয়েও অনেক রকমের বিতর্কেও কিন্তু জায়গাটা আছে। সো এখনকার দিনের এই টেকনোলজি বা এতগুলো চোখ বা এত কম্পিটিশনের মধ্যেও এবং এত স্ট্রেসফুল কম্পিটিশন, আমি বলবো যে 1 মাসে 8টা ম্যাচ, মানে ম্যারাডোনা পেলেদের কখনো 1 মাসে 8টা ম্যাচ খেলতে হয়নি। সো এত কিছু পার করার পরও যেহেতু তারা পারফরমেন্সটা কনসিস্টেন্ট রাখতে পেরেছে, আমি বলবো যে এখনকার মানে ওই রকম হিসাব করে দেখলে আসলে মেসিকে সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার তকমাটা আসলে দেয়াই যায়। অলরাইট, সেই ডিবেটটা আমি শিওর চলতেই থাকবে, কারণ এই সিচুয়েশনটা থেকে আমরা কখনো বের হয়ে আসবো না। এটা একটা সাবজেক্টিভ ব্যাপার এবং এটাই আসলে ফ্যান্ডামের আসল মজা, যে আমরা ফুটবলটা এমনভাবে এনজয় করি, সেই জায়গাটার ভিতরে সবসময় তর্ক বিতর্ক থাকলেই বরঞ্চ ফুটবলটা জীবিত থাকে আমাদের সবার ভিতরে। শোয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আহমেদ শাহেক, আপনার কাছ থেকে আমি জাস্ট খুব কুইকলি এই ওয়ার্ল্ড কাপের বেস্ট 11, দ্য বেস্ট 11 অফ দিস ওয়ার্ল্ড কাপ সেভাবে যদি যাই, কিপিং পজিশন, আইল গিভ ইউ চয়েসেস, আপনি সেখান থেকে হয়তো বেছেও নিতে পারেন। এটা কি বেসড অন এফেক্টিভিটি নাকি ইমপ্যাক্টফুল, এই আবার বলতে হবে? বোথ, আপনি যেভাবে জাজ করতে চান আর কি। এই ওয়ার্ল্ড কাপের বেস্ট 11 যদি আমরা চিন্তা করি, সেই জায়গাটায় আমি কিপিং পজিশন দিয়ে যাই, ভোজিনিয়াকে রাখতে চাই সেখানে। আমিও, হ্যাঁ, সেখানে উনাই সিমনকে মানে রাখতে হচ্ছে বিকজ আমি বলবো যে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ভোজিনা যেই জায়গা থেকে এসেছে এবং যেই টিম নিয়ে খেলেছে, তারপরও আপনার 2টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 90 মিনিটে আপনাকে হারাতে পারে নাই এবং আপনি সেই পরিমাণ শট ঠেকিয়েছেন। মানে উনাই সিমনের কাছে হয়তো অনেক বল আসেওনি। হ্যাঁ, লাস্ট ম্যাচে তো তিনি দর্শকের মতো বসেছিলেন। গোলকিপার হিসেবে আপনার এফেক্টিভিটি তো আপনি কত বল ঠেকাচ্ছেন সেটার উপরে, আপনার ডিফেন্স কত ভালো খেলছে সেটার উপরে। সো সেই হিসাবে আমি এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে ভোজিনা এবং কপোভার্ডে গোলকিপারে মানে উইদাউট এনি ডাউট ভোজিনা। আচ্ছা, আমরা রাইট ব্যাক লেফট ব্যাকে কুইকলি যাই। লেফট ব্যাকে যদি যাই, আমার অপশনটা আসলে অনেক বেশি কুকুরেয়া বায়াসড আই ফিল। মানে তার থেকে বেটার লেফট ব্যাকে কেউ খেলেনি, তারপরও নুনো মেন্ডেসকে ওই পেডেস্টালে রাখা যায় টিল হি গট ইনজুর্ড। তারও পারফরমেন্সও বেশ হাইলি রেটেড ছিল। ইউএস এর অ্যান্টনি রবিনসন, তিনি ভালো খেলছিলেন। সো এই অপশনগুলোর মধ্যে আপনি কাকে বেছে নেবেন আর কি? আমি হচ্ছে কুকুরেয়াকে বেছে নিব।
আর আমি এটার সাথে এটাও যোগ করতে চাই যে রাইট ব্যাক আমি পেড্রো পোরোকেই বেছে নেব। ওকে ফাইন, তাহলে আমি দুজনকে এটা কি আপনার স্পায়ার্স বায়াস থেকে না মানে আপনি যদি দেখেন যে স্পেনের ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে যে ইম্পর্টেন্ট টাইমিং গুলা ছিল সেই সব টাইমে পেড্রো পোরোর একটা বড় ইম্প্যাক্ট ছিল, প্লাস পেড্রো পোরোর মানে প্লেয়ারটার যে ধরন সেই খেলার কারণেই মানে স্পেনের খেলতে সুবিধা হয়েছে। তো যার কারণে কুকুরে আর পেড্রো পোরো আপনি একজনকে যদি বাদ দেন তাহলে আরেকজনের এফেক্টিভিটি কমে যাবে। আবার মানে কুকুরেকে বাদ দিলে পেড্রো পোরো খারাপ হয়ে যাবে, পেড্রো পোরোকে বাদ দিলে কুকুরে খারাপ হয়ে যাবে। সো এই কারণে আই থিঙ্ক দ্য বেস্ট থিং ইজ টু কিপ দেম টুগেদার, তাহলে দুইটার মধ্যে এক ধরনের ওকে আই থিঙ্ক আই এগ্রি যে পেড্রো পোরো যদি রাইট ব্যাকের কথা চিন্তা করি সে জায়গায় তার থেকে বেটার পারফরমেন্স খুব কম টিমেই কেউ দিতে পেরেছে অন কনসিস্টেন্ট লেভেল। আমরা সেন্টার ব্যাক দুইটা পজিশনে যাই, সেখানে ডেফিনেটলি ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কুবার্সি, সেটা নিয়ে তার কোনো ডাউট নেই থাকবে। সো তার পাশে কে থাকবেন, সেটা কি উপমেকানো হবেন, সেটা কি স্যালিবা হবেন, সেটা মার্ক গেহি হবেন, স্টোনস হবেন, মানে আপনার ওই সেকেন্ড চয়েসটা কে হচ্ছে এই জায়গায়? আমি লিজান্দ্রো মার্টিনেজকে রাখবো। ওকে, লিজান্দ্রো মার্টিনেজের অ্যাজ এ প্লেয়ার মানে ফাইনালে আমি বলবো যে একটা সবচেয়ে বড় কারণ আর্জেন্টিনা না পারফর্ম করা হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজের আর্লি যে ইনজুরিটার কারণে সে বার হয়ে যেতে পারলো। লিজান্দ্রো মার্টিনেজ টাইম অনুযায়ী গোলও দিয়েছেন এবং এমন অ্যাসিস্ট করেছেন, ইম্প্যাক্টফুল খেলা ছিল, ট্যাকেলও বড় বড় ম্যাচে বিশেষ করে ইজিপ্টের সাথে সে বেশ কয়েকটা ট্যাকেল করেছিল যেটা কিনা ম্যাচ সেভিং ট্যাকেল ছিল। সো আমার মতে এই মানে পাও কুবার্সি আসার আগে মানে এই ফাইনালে আসার আগে আমার কাছে মনে হয়েছিল যে এই ওয়ার্ল্ড কাপের বেস্ট সেন্টার ব্যাক ছিল লিজান্দ্রো মার্টিনেজ। তার যে ফিজিক্যাল এবিলিটি সেই তুলনায় সে যেসব খেলাগুলো বার করেছে এক কথায় অসাধারণ। নাইস, তাহলে ইউনাইটেডের একটা প্লেয়ারকে পেয়ে গেলাম আমাদের বেস্ট 11 ওয়ার্ল্ড কাপ 11। আমরা মিডফিল্ডে চলে যাই, সেখানে দুজনকেই রাখি অ্যাজ অ্যান অপশন। রড্রিকে তো আমরা রাখছি, ওটা মাস্ট রাখতে হবে। আচ্ছা রাখতে হবে, বিকজ রড্রি মানে যদিও সে হচ্ছে গোল্ডেন বল যেটা দাবিদার না, কিন্তু হচ্ছে আপনার হিসেবে প্লেয়ার হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে পুরো স্পেনকে তাহলে সেভাবে করেই সে আটকে রেখেছিল। আরেকটা মিডফিল্ডারের কথা যদি বলি, সেন্টার মিডফিল্ডার কাকে আপনি দেখেন? সেন্টার মিডফিল্ডার আমি ডেকল্যান রাইসকে আগে রাখতে চাবো। আচ্ছা, কারণ ডেকল্যান রাইস ইংল্যান্ডকে পুরো খুব সুন্দরভাবেই নিয়ে এসছে এবং মেক্সিকোর ম্যাচটাও সে অসাধারণ খেলেছিল। শুধু আমি বলবো যে মানে সেমিফাইনালে গিয়ে আসলে তার দোষ এখানে আসলে দেওয়ার খুব একটা বেশি সুযোগ নাই। টিম যখন ডিফেন্সিভ খেলছে সে আসলে ডিফেন্সিভ খেলে সারা বছর অভ্যস্ত না, সে আর্সেনালের খেলে, সে অ্যাটাক করে অভ্যস্ত, কিন্তু সেই অবস্থায় তাকে ওই কাজটা করতে বলার কারণে সে আসলে ইয়েটা হয় ওই রোলটাই করছে। বাট ওই তো থার্ড প্লেস গেমটার মধ্যে কিন্তু একটা ফ্যান্টাস্টিক ফিনিশ ছিল, সেটা মানে হি এন্ডেড অন আ হাই নোট। সো ডেকল্যান রাইস আই থিংক আ ভেরি গুড কম্বিনেশন, ডেকল্যান রাইস এবং এদিকে রড্রি, ওয়াও, মানে একটা সিটি আর্সেনাল কম্বিনেশন আর কি। ক্যাম্প পজিশনটায় অপশনস হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজ না, এখানে মেসি ছাড়া আপনি আর কাকে দিবেন? মেসি ছাড়া মেসিকে কি আমরা রাইট সাইডে রাখবো কিনা? না, রাইট সাইডের জন্য আই থিংক বেটার প্লেয়ার্স আছে। হিট ম্যাপে কিন্তু দেখা যাবে যে হয়তো ওই এরিয়াতে তিনি মানে অ্যাটাকিং ওয়াইজ অপারেট করেছেন বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাম্প পজিশনের জন্য মেসিকে কনসিডার করলাম, সেই ক্ষেত্রে মেসি আর বেলিংহাম, ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দেম। সেটা যদি এখন যদি দুজনের মধ্যে চুজ করতে অবভিয়াসলি ইট উইল বি মেসি, কারণ তাহলে বেলিংহাম কিন্তু জায়গা পাচ্ছে না, বেলিংহাম জায়গা পাচ্ছে না, সেই ক্ষেত্রে বেলিংহামকে আর কি বাদ দিতে হচ্ছে ফর দ্য সিচুয়েশন। বাট আদার দ্যান দ্যাট যদি সেকেন্ড অপশন থাকে 12th প্লেয়ার যদি রাখতে হয় তাহলে ইট উইল বি বেলিংহাম। তাহলে রাইট উইং এর জায়গাটায় আপনি কাকে দেখছেন? রাইট উইং এর জায়গাটা আসলে সেরকম ভাবে দেখলে লামিন ইয়ামাল খুব একটা ভালো পারফরমেন্স করেনি, যার কারণে যে স্ট্যাটিস্টিক্যালি আপনি ইয়ে করবেন যদি সরি। আর হচ্ছে যদি আপনার এরপরে যদি আমি রাইট উইং এ আর চিন্তা করি, স্পেনে আসলে ওরকম ভাবে কেউ পারফরমেন্স করেনি। বাকি থাকলো আপনি যদি ইংল্যান্ডও মাদুয়েকে আমি এখন রাখতে পারছি না, সাকাকেও রাখতে পারছি না, সেখানে আপনি চাইলে ওলিসে, ডেমবেলে তাদেরকে কনসিডার করতে পারেন, কারণ কিছু কিছু সময় তারা আই থিংক ওলিসে উইল বি বেটার, যে রাইট থেকে ও বলটাকে আর কি ওভাবে করে ম্যানেজ করলো। সো আই থিংক আই উইল কিপ ওলিসে অন দি রাইট। আচ্ছা, সেন্টার পজিশনটাই বা স্ট্রাইকার পজিশনটাই সেখানে হালান্ড আর হ্যারিকেন, নট হালান্ড, না হ্যারিকেন, ঠিক আছে ওকে, হ্যারিকেন। আর আমরা লেফট উইং পজিশনটায় যদি যাই, মোস্ট লাইকলি সেটাকে এমবাপ্পেরই জন্য রেখে দিতে হবে, কারণ এমবাপ্পের যে ইম্প্যাক্টফুল খেলাটা ছিল। যদিও আসলে খুবই কষ্ট লাগছে যে আমরা আসলে নরওয়ে কোনো প্লেয়ারকে কোনো জায়গায় রাখতে পারলাম না। মানে একজন হলেও অ্যাট লিস্ট হালান্ড কিংবা ওডেগার্ড, মানে হালান্ড, হ্যাঁ ঠিক আছে যে হালান্ড হয়েছে, কিন্তু আমি বলবো যে মানে হ্যারিকেনের হয়তো ওরকম হালান্ডের মতন গোল করেনি, কিন্তু যে ইম্প্যাক্টফুল খেলাটা ছিল মানে আউটস্ট্যান্ডিং। সো ওইটা আসলে মানে এক কথায়
অসাধারণ ছিল। ওকে, তাহলে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ 11টাও পেয়ে গেছি, মেড বাই আহমেদ শায়েক। এবং এই নোটেই আমরা আমাদের পর্বটা শেষ করতে যাচ্ছি, যেটা সিজন ফিনালে বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপ রিলেটেড। আশা করি দর্শকরা আপনারা এনজয় করেছেন। টানা জুন মাসের 17 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম। প্রত্যেক দিনের ওয়ার্ল্ড কাপ ডোজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছিলাম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং এর শেষ পর্বের শেষে আমরা চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আহমেদ শায়েক, শেষ পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। যারা ফুটবল ভালোবাসেন, প্লিজ আপনারা ফুটবলকে ভালোবাসতে থাকুন। কোনো একজন পার্টিকুলার প্লেয়ারের মাধ্যমে হলেও, কোনো একটা দলের মাধ্যমে হলেও ফুটবলের এন্টারটেনমেন্ট ভ্যালুটাকে বুঝে আপনারা সেটাতে এনজয় করুন, হেলদি ব্যান্টার করুন। আপনারা ঝগড়াঝাটি খুব বেশি করবেন না, মন খারাপও বেশি করার কিছু নেই, কারণ মারামারি করার হ্যাঁ, কিছু নেই। কিছু নেই। 4 বছর পর পরই আসবে ওয়ার্ল্ড কাপ, তখন আবারও আপনার দল হয়তো জিততে পারে, সেই দলটা যেই হোক না কেন। অন দ্যাট নোট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুটবলের সঙ্গে থাকবেন এবং রাইজিং বিডির সঙ্গে থাকবেন ডেফিনেটলি।